আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2017 সালের এই সৃজনশীলটা সমাধান করব। এরকম করে 11 অধ্যায় ক্রমান্বয়ে আমি এই জৈব যৌগ থেকে প্রায় 30টা সৃজনশীল কমপ্লিট করব। আজকে একটা যৌগ অনুসরণ করে আমি আজকে সৃজনশীলটা কমপ্লিট করতে যাচ্ছি। তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে উদ্দীপকে যেটা বলা হয়েছিল যে এ যৌগ, এখানে হাইড্রোজেন দেওয়া আছে দুইটা এবং বি যৌগ এবং ব্রোমিন দেওয়া আছে এবং সি যৌগ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা এবং এখানে ডি যৌগ যেটা দেওয়া আছে জার্মান অক্সিজেন এবং ই যৌগ হিসেবে তার সাথে যুক্ত করতে বলছে জার্মান অক্সিজেন, তাহলে আমরা এ যৌগ পাবো। তারপর এ যৌগ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই সমীকরণ দ্বারা ব্যাখ্যা করতে বলছে। আসলে এ যৌগটা কি, আমরা কিভাবে ধরবো? আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন কিন্তু সংযোজন দিয়েছে দুইটি, তার মানে কনফার্ম এর বন্ধন ভাঙবে একটি, তাহলে অবশ্যই এ যৌগটা হবে ইথিন। কিভাবে ইথিন হলো? কারণ এখানে হাইড্রোজেন সংযোজন দেওয়া আছে দুইটা, দুইটা হাইড্রোজেন সংযোজন হলে আমাদের বন্ধন ভাঙে কয়টা? একটা ভাঙে। তাহলে তার জন্য এই যৌগটার নাম হবে ইথিন। আমরা অন্য যৌগ নিতে পারতাম, কিন্তু আমরা সহজ করে নিলাম। তাহলে আমাদের যদি আমরা গ নাম্বারটা কমপ্লিট করতে চাই, তাহলে এই যৌগ একটি, বলতো কি যৌগ বলতো? এটা হচ্ছে ইথিন, CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন। ইথিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই সমীকরণ দ্বারা ব্যাখ্যা করবো আমরা। দেখো, এটার জন্য পরীক্ষা করতে হবে আমাদের বেয়ার পরীক্ষা। এটার জন্য কি পরীক্ষা হবে বলতো? বেয়ার পরীক্ষা। তা আমাদের বেয়ার পরীক্ষাটা খুব কিন্তু ইজি। আমরা এটাকে ধরে নিয়ে আসবো CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে যুক্ত দিতে হবে আমাদের পানি প্লাস জার্মান অক্সিজেন, তাহলে এখানে আমরা পাবো। এখানে প্রভাবক হবে K2Cr2O7 আর এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এখান থেকে একটা OH এটার সাথে যুক্ত হবে বন্ধন ভাঙার কারণে, CH2 এক বন্ড CH2, এটার সাথে একটা OH, এটার সাথে একটা OH, ঠিক আছে? এটা হলো ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। আসলে কোন স্টুডেন্ট যদি নামকরণ না দেখে যে ভিডিওগুলো দেখতে আসে, তাহলে ওর জন্য খুব হিমশিম একটা পর্যায়ে পড়বে, কারণ এইগুলার আগে নামকরণ জানতে হবে, ঠিক আছে? বা এটার নাম টাইল করতে পারি। আর এই পরীক্ষাটা করার একটা কারণ হবে এই বর্ণটাকে বর্ণহীনে রূপান্তর করা। মানে আর একটা বর্ণ ছিল পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, গোলাপি বর্ণ, সেই গোলাপি বর্ণের সাথে ইথিন যুক্ত করে, ঠিক আছে, তার সাথে পানি এবং জার্মান অক্সাইড যুক্ত করলে আমরা ইথিলিন গ্লাইকল পাবো। আর এই পাশে যেটা পাইলাম এটা হলো আমাদের বর্ণহীন। এটা হচ্ছে বেয়ার পরীক্ষা। এবং এর আরেকটা পরীক্ষা করা যায়, সেটা হলো ব্রোমিন পরীক্ষা। এটা আমাদের কি পরীক্ষা? এটা হলো ব্রোমিন টেস্ট। ব্রোমিন পরীক্ষা যদি করতে দেয়, তাহলে এই যৌগটাকে নিয়ে আসতে হবে CH2 ডাবল বন্ড CH2 প্লাস এটার সাথে যুক্ত দিতে হবে কি? Br2। তাহলে এখানে উৎপন্ন হবে একটা বন্ড ভেঙে গেলে দুইটা বন্ড, তাহলে আলট্রাভায়োলেটের উপস্থিতি, তাহলে CH2 এক বন্ড CH2, তখন এইটার সাথে একটা বিয়ার হবে, এইটার সাথে একটা বিয়ার হবে, তাহলে এটা তৈরি হবে 1,2 ডাই ব্রোমো ইথেন। 1,2 ডাই ব্রোমো ইথেন উৎপন্ন হবে, এই যে এটা। এখন লাল বর্ণের ব্রোমিনের সাথে ইথিন যুক্ত করে উৎপন্ন হইল 1,2 ডাইব্রোমো ইথেন। ইথিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই সমীকরণ দ্বারা প্রমাণিত, কারণ লাল বর্ণের ব্রোমিনের বর্ণটা কি হয়ে গেল? বর্ণহীনে রূপান্তর হলো। এটাই হচ্ছে আমাদের কি পরীক্ষা? অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে এই দুইটা পরীক্ষা প্রযোজ্য হবে। ঘ নম্বর প্রশ্নতে বলেছিল এ যৌগ হতে এফ যৌগ, তাহলে এ যৌগ থেকে আমি এফ যৌগ তৈরি করবো। দেখো, এ যৌগটা কিন্তু আমরা পেয়ে গেছিলাম কি? ইথিন। তাহলে আমি ঘ নম্বরটা তোমাদের এখানে কমপ্লিট করে দিচ্ছি। দেখো ঘ নম্বরটা। এখন এই জায়গায় আমাকে যেটা করতে হবে, এই ঘ নম্বরের জন্য আমাদের অবশ্যই এই ঘ নম্বরে এ যৌগটার সাথে আমাদের হাইড্রোজেন সংযোজন করতে বলছে। তাহলে এটার সাথে আমরা একটা হাইড্রোজেন সংযোজন দিই। এ যৌগ হতে কি যৌগ বলতো? এফ যৌগ প্রস্তুত। ওকে, তো এ যৌগটা ছিল আমার কি? ইথিন। এটার সাথে আমাদের কয়টা হাইড্রোজেন যোগ করতে বলছে? দুইটা। তাহলে এখানে যদি আমরা H2 যুক্ত করি, নিকেল পরমাণুর উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হবে ইথিন। তাহলে এটা ছিল কিন্তু ইথিন। ইথিন থেকে হয়ে গেল আমাদের ইথিন। নামকরণ কিন্তু দেখে আসতে হবে বাবা, তাহলে সম্ভব নয়। তা এইটা হলো অ্যালকিন। অ্যালকিন যৌগের সাথে আমাদের এবার যুক্ত করতে বলছে কি? Br2।
তাহলে এটা হলো এ যৌগ, ইথিনটা হলো এ যৌগ, আর ইথানটা হলো আমাদের বি যৌগ। আর এটার সাথে যখন আমরা ব্রোমিন সংযুক্ত করবো, মানে আমরা ব্রোমিন দিতেই বলছি আলট্রা ভায়োলেটের উপস্থিতিতে, এটা কিন্তু কি যৌগ? বি যৌগ। তাহলে এখানে যেটা হবে CH3, এখানে হাইড্রোজেন আর ব্রোমিন লিখে দেওয়া হবে, তাহলে CH2Br প্লাস উৎপন্ন হবে HBr। এটা কিন্তু ইথাইল ব্রোমাইড, এটা কিন্তু আমাদের কি যৌগ? এই সি যৌগ, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে বলছে, তাহলে সি যৌগটার সাথে আমরা CH3 CH2Br প্লাস এটার সাথে যদি আমরা কি দিতে বলছে? সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা। এখানে উৎপন্ন হবে CH3, এখানে তৈরি হবে CH2Br এর জায়গায় শুধু চলে আসবে OH প্লাস NaBr। তাহলে এইখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ছিল সি যৌগ, আর এইখানে যাইতে হলো আমাদের ডি যৌগ। এখন ডি যৌগকে যখন আমি এই যে জার্মান অক্সিজেন দ্বারা যুক্ত করব, তাহলে CH3 CH2OH প্লাস এর সাথে যখন জার্মান অক্সিজেন দেব K2 Cr2O7, ঠিক আছে, তখন এই জায়গায় উৎপন্ন হবে, এখান থেকে শুধু আমরা কি বের করে দেবো? এখান থেকে শুধু আমরা পানিটা বের করে দেবো। তাহলে তৈরি হবে কি আমার CH3 একবন CHO প্লাস পানি। এইটা আমার কি যৌগ? এটা কিন্তু আমার ই যৌগ হয়ে গেল, ঠিক আছে। ই যৌগ থেকে আমরা আবার কি করবো? এই ই যৌগের সাথে আবার জার্মান অক্সিজেন দিলে এফ যৌগ, তাহলে CH3 CHO প্লাস জার্মান অক্সিজেন, এখানে K2 Cr2O7 KMnO4, এখানে তৈরি হবে CH3COOH। এইখানে যে যৌগটা হলো, এটা আমার কি যৌগ? এফ। এটা ছিল এ যৌগ, এ থেকে পাইলাম বি, বি যৌগ থেকে আমরা আবার পেলাম সি, সি থেকে পেলাম আমরা ডি, এবং এই ডি যৌগ থেকে আমরা কি পাচ্ছি? ই যৌগ, আর ই যৌগ থেকে আমরা কি পাচ্ছি? আমরা এফ যৌগ। তো এটা হলো আমাদের এফ যৌগ আমাদের। তো এই এ যৌগ থেকে আমাদেরকে কি তৈরি করতে বলছিল? এফ যৌগ। দেখো খুবই ইজি, এটা একটা ক্রিটিক্যাল পয়েন্টে থাকে, ঠিক আছে। এটা কুমিল্লা বোর্ড 2017 সালে দেওয়া হয়েছিল, যশোর বোর্ডে এরকম একটা প্রশ্ন দেওয়া হয়েছে, আমি সেটাও কমপ্লিট করবো ক্রম অনুসারে যত ক্রিটিক্যাল সৃজনশীল স্থানে আছে ইনশাল্লাহ। তোমার শুধু আমার যে থিওরি লেকচার গুলো আছে, অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকাইল মূলক, অ্যালডিহাইড জৈব অ্যাসিড বা নামকরণ যতগুলো দেওয়া আছে ভিডিও এই অধ্যায়ে, ওগুলো ক্রম অনুসারে দেখে আসলে এই সৃজনশীলগুলো তোমাদের জন্য ইজি হবে। তোমরা এগুলোর জন্য একটু প্রস্তুতি নাও, আমি আছি।